সো শীত চলে আসলো, আমি শীতের পোশাক পরে চলে আসলাম আপনাদের জন্য গরম একটা ভিডিও নিয়ে। প্রিয়ন মার্কেটে এই ফোনটার হাইপ কতটা বেশি আপনারা সবাই জানেন। এই ফোনটার মডেল হলো স্যামসাং A82 5G। আমাকে অনেকে জিজ্ঞেস করছে 2024 সালে সেই ফোনটা কেমন হবে, কিনবে কিনা। সো ভাবলাম এটা নিয়ে একটা ফুল ভিডিও করা যাক, যেহেতু বর্তমানে এই ফোনটা নিয়ে এত হাইপ, এত চাহিদা। সো দেখা যাক কি কি আছে এই ফোনের ভিতর, আর কাদের জন্য ফোনটা, যে কাদেরকে রেকমেন্ড করা যায় আর কাদের জন্য রেকমেন্ডেবল না। আজকে ডিটেলসে কথা বলবো এই ফোনটা নিয়ে। সো শুরু করার কি করতে হবে সেটা তো জানেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অলওয়েজ টেক টু ডেট থাকতে। বরাবরের মতোই প্রথমেই কথা বলা যাক এই ফোনটার লুকস এন্ড ডিজাইন নিয়ে। ফোনটা হাতে নিলেই প্রথমেই দেখতে পাবেন এই ফোনের সুন্দর ডিসপ্লেটা, যেটার কোয়ালিটি আপনাকে মুগ্ধ করতে বাধ্য। বটম সাইডে রয়েছে একটি মাইক্রোফোন, একটি টাইপ সি পোর্ট এবং একটি স্পিকার গ্রিল। রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম ব্লকার বাটন। টপ সাইডে থাকছে নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং সিম কার্ড ট্রে, যেখানে আপনি একটা ফিজিক্যাল সিম এবং একটা মাইক্রো এইচডি কার্ড ব্যবহার করতে পারবেন। আর লেফট সাইড একদমই ফাঁকা। আর পেছনের সাইডে দেখবেন প্লাস্টিক বিল্ডের একটি ব্যাক প্যানেল, যেখানে স্যামসাং এর ব্র্যান্ডিং করা রয়েছে এবং উপরে রয়েছে ক্যামেরা বাম, যেখানে 3টি ক্যামেরা এবং একটি ফ্ল্যাশ নিয়ে সেটআপ করা হয়েছে। স্যামসাং কিন্তু এখানে অনেক বড় একটা কস্ট কাটিং করেছে। প্লাস্টিকের বদলে যদি গ্লাস দিত তাহলে প্রিমিয়াম একটা ফিল পাওয়া যেত। যদিও হাতে প্রিমিয়াম ফিল পাওয়া যায়, কিন্তু গ্লাস দিলে যে ফিলটা পাওয়া যেত, গ্লাস দিয়ে যে ফোনগুলো আসে সেটার মতো প্রিমিয়াম ফিল কিন্তু এখানে নেই। পিছনে দেখে মনে হচ্ছে 20-25 হাজার টাকা দামের কোনো মিড রেঞ্জের ফোন হাতে ধরে আছি। বাট লঞ্চের সময় ফোনটার প্রাইস ছিল বাংলাদেশি টাকা হিসাবে ধরতে গেলে 70,000 টাকার উপরে। তো 70,000 টাকা দামের ফোন হিসেবে পিছনে ব্যাক প্যানেল কিন্তু মেনে নেওয়ার মতো না। তবে পিছনে খারাপ লাগলেও যখন আপনি ফোনটা ঘুরিয়ে সামনের দিকে আসবেন তখন আপনার মনটা জুড়িয়েই যাবে বলা চলে। যেহেতু সামনের কথায় আসলাম, চলুন কথা বলা যাক ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে। যেহেতু স্যামসাং ফোন, সেহেতু ফোনের ডিসপ্লেটাও থাকছে স্যামসাং এর। আর স্যামসাং এর ডিসপ্লে মানেই তো জানেন বিশেষ কিছু, কারণ ডিসপ্লের জগতে স্যামসাং এর চেয়ে উপরে কিন্তু কেউ নেই। এখানে ডিসপ্লে হিসেবে আছে স্যামসাং এর 6.7 ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড 2x ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন, যেটা রিফ্রেশ রেট 120 হার্টজ। ডিসপ্লে টপে আছে ছোট্ট একটা পাঁচ হোল কাটআউট, যেটা এতটাই ছোট যে দেখতে মোটেও বিরক্ত হবেন না, আর মনে হবে না যে ডিসপ্লের ভিতর কিছু একটা আছে। আর ডিসপ্লে রেজুলেশন 1440x3200, যেটাকে আমরা আমাদের ভাষায় 2K ডিসপ্লে বলি। আর স্যামসাং বলছে এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 90.7%, যেটা আমাদের কাছে দেখে মনে হয় ঠিকঠাকই আছে। যারা বেশি কার্ভ ডিসপ্লে পছন্দ করেন না, আবার একদম ফ্ল্যাট ডিসপ্লেও ভালো লাগে না, তাদের জন্য স্যামসাং এই মিডল পয়েন্টে একটা ডিসপ্লে নিয়ে এসেছে, এটা যেটা একদমই মিনিমাল কার্ভ, একদম মিনিমাল একটা কার্ভ ডিসপ্লে এখানে দেওয়া হয়েছে, যেটার জন্য বেজেল একদমই মিনিমাল লাগে। সুতরাং যাদের ডিসপ্লে বেজেল পছন্দ না, তাদের তো এই ডিসপ্লে পছন্দের নাম্বার ওয়ান লিস্টে থাকবে, কারণ এই হালকা কার্ভ ডিসপ্লের জন্য বেজেল খুবই কম বোঝা যায়। আপনার সামনে থেকে হাতে নিয়ে মনে হবে পুরো একটা গ্লাস হাতে ধরে আছেন। আর এই সামান্য কার্ভ হওয়ার কারণেই আপনার ভিউ অ্যাঙ্গেলটা কিন্তু দুর্দান্ত পাবেন। আর হ্যাঁ, এই ডিসপ্লেতে রয়েছে HDR10+ এর সাপোর্ট। এর ম্যাক্সিমাম পিক ব্রাইটনেস 1200 নিটস এবং পিপিআই ডেনসিটি হলো 524। ডিসপ্লে পিক ব্রাইটনেস 1200 নিটস হওয়াতে আমি প্রপার সানলাইটে চেক করে দেখেছি, খুবই ভালো পারফরমেন্স করছিল। যদিও সূর্যের আলো এত বেশি ছিল না, কারণ এখন শীতকাল, তবুও যতটুকু ছিল আমি সরাসরি সানলাইটেও ব্রাইটনেসের কোনো স্ট্রাগল লক্ষ্য করিনি। আর স্ট্রাগল করার কথাও না, কারণ স্যামসাং এর ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে বলে কথা। আমি বলতে পারি কালার নিয়ে এই ফোনে আপনার কোনো চিন্তা থাকবে না। আর হ্যাঁ, ডিসপ্লে নিচেই কিন্তু পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা মোটামুটি ফাস্টই কাজ করছিল। ফাস্ট না কাজ করার কোনো কারণ নেই, কারণ এখানে স্যামসাং এর আল্ট্রাসনিক আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে। ডিসপ্লে প্রোটেকশন হিসেবে আছে কর্নিং গরিলা গ্লাস, কিন্তু এই গরিলা গ্লাসের কোন ভার্সনটা ইউজ করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য পাইনি, তাই আপনাদের দিতেও পারছে না। সো এই ফোনটার ডিসপ্লে সেকশনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন এবার যাওয়া যাক ফোনটির ভিতরে। উপরে তো সবকিছু ভালোই লাগলো, আর ভিতরে ভালো লাগবে, কারণ স্যামসাং এর একটা মিড ফ্ল্যাগশিপ লেভেলের ফোন বলতে পারেন। সো এখানে ভিতরে ভালো না লাগার মতো কিছু থাকার কথা না। প্রসেসর হিসেবে এই ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 855+, যেটা 7 ন্যানোমিটার টেকনোলজির উপর তৈরি। সাথে থাকছে 6 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ। আর হ্যাঁ, 6 জিবি র্যাম শুনে ভয় পাবেন না, কারণ এই ফোনের 6 জিবি র্যাম অন্যান্য চায়না ফোনের 8 জিবি র্যামের চেয়ে অনেক ভালো পারফরমেন্স দেবে, কারণ এই ফোনের র্যাম অপটিমাইজেশনটা খুবই দুর্দান্ত।
আর হ্যাঁ, আপনি কিন্তু 512 জিবি পর্যন্ত এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর একটা কথা প্রথমেই বলেছিলাম যে এটা কিন্তু সিঙ্গেল সিম ফোন, সো আপনি একটা সিমই ব্যবহার করতে পারবেন। রিলিজ হওয়ার সময় যদিও এটা অ্যান্ড্রয়েড 11 এর সাথে এসেছিল, কিন্তু বর্তমানে আপনি যখন এই ফোনটা প্রিয়ন মার্কেট থেকে কিনবেন তখন কিন্তু আপনি সেখানে অ্যান্ড্রয়েড 13 পাবেন। প্রসেসরের কথা বলতে গেলে মোটামুটি রিলায়েবল একটা প্রসেসরই কিন্তু ব্যবহার করা হয়েছে এই ফোনে, যেটা আপনি ক্যাজুয়াল গেমিং থেকে শুরু করে প্রায় সকল ধরনের কাজই সেরে ফেলতে পারবেন। এই ফোনটায় আমি টেস্টের জন্য ফ্রি ফায়ার, পাবজি এবং অ্যাসফাল্ট নাইট গেমটা খেলেছি এবং সবগুলা গেমে মোটামুটি ভালো একটা পারফরমেন্স পেয়েছি। ফ্রি ফায়ারে আল্ট্রা গ্রাফিক্সে এবং শ্যাডো সহ গেম প্লে করতে কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা দেয়নি। পাবজিতে মোটামুটি ভালো পারফরমেন্স করেছে এই ফোনটি। যদিও আমি প্রফেশনাল কোনো পাবজি গেমার না, তবে যতক্ষণ আমি গেমটা খেলেছি ফোনের পারফরমেন্স দিক থেকে কোনো সমস্যা আমার চোখে আসেনি। আর অ্যাসফাল্ট নাইট গেমটাও আমি টেস্ট করেছি এই ফোনে, একদম স্মুথলি খেলা যাচ্ছিল। তবে গেমগুলো একটানা 25 থেকে 30 মিনিট খেলার পর আমি ফোনটিতে হালকা হিট খেয়াল করেছি। যদিও এটা মেজর কোনো সমস্যা না, কিন্তু ফোনটার অবস্থা তো আপনাদের জানানো দরকার, তাই জানালাম। যদি এক্সট্রিম লেভেলের গেমিং না করেন তাহলে এই হিট আপনার কাছে কোনো ম্যাটার করবে না। সো এবার কথা বলা যাক ফোনটার চোখ নিয়ে, আই মিন ক্যামেরা নিয়ে। কারণ ইনস্টাগ্রাম রিলস আর ইউটিউব শর্টস এর এই যুগে আমাদের সবারই চাহিদা থাকে আমাদের ফোনের ভিডিওটা যেন ভালো আসে, অথবা ছবিগুলা যেন খুবই ক্লিয়ার পাই আমরা। সো রেয়ার সেকশনে এই ফোনটা আপনারা পাচ্ছেন মোট 3টি ক্যামেরা। মেইন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি সেন্সর যার অ্যাপারচার 1.8। সাথে রয়েছে বড়সড় একটা 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর যার অ্যাপারচার 2.2। আরো থাকছে 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো শুটার যার অ্যাপারচার 2.4। রিয়ার ক্যামেরা দিয়ে শুট করা কিছু ইমেজ স্যাম্পল আপনাদের দেখাচ্ছি, যেটা মোটামুটি ভালোই বলা চলে। আর কালার ডিটেলস সবকিছু অ্যাকুরেটই ছিল। আপনি যদি স্যামসাং এর হাই লেভেলের ফ্ল্যাগশিপ ফোনগুলোর সাথে তুলনা না করেন তাহলে আপনি এই কোয়ালিটি নিয়ে অবশ্যই সন্তুষ্ট থাকবেন। আর লো লাইটের কিছু পিকচার আমি দেখাচ্ছি, তাতে আপনারা বুঝতে পারবেন যে লো লাইটে ক্যামেরাটা কেমন পারফরমেন্স করছে। আমার কাছে লো লাইটের পিকচারগুলো যথেষ্ট ঠিকঠাকই মনে হয়েছে এই ক্যামেরা হিসেবে। আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 10 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার যার অ্যাপারচার 2.2। সেলফি ক্যামেরা দিয়ে তোলা কিছু পিকচার স্যাম্পল গুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে সেলফি ক্যামেরাটা কেমন। আমার কাছে তো সেলফি ক্যামেরাটা দুর্দান্ত লেগেছে। এমনকি দেখুন, এই লো লাইটের ভিডিওটা, একদম লো লাইটেও ভিডিও কোয়ালিটিটা মোটামুটি ভালোই বলা চলে। যদিও ফেসটা একটু স্মুথ করে দেয়, কিন্তু বর্তমানে রিলস আর শর্টস এর যুগে সবাই এটাই চায় যে তাদের সোশ্যাল মিডিয়া আপলোড করা ফটো এবং ভিডিওগুলো যেন একটু বেশি সুন্দর হয়, আকর্ষণীয় হয়। আর ফোনটা আপনাকে সেটা দিতে পারবে। এই ফোনের ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 4K 30 fps রেকর্ড করতে পারবেন, কিন্তু আমার রেকমেন্ড থাকবে আপনি 1080p 60 fps রেকর্ড করবেন, তাহলে দুর্দান্ত ক্লিপস পাবেন আপনি সোশ্যাল মিডিয়া হোক আর যেখানে হোক শেয়ার করার জন্য। চলুন এবার কথা বলা যাক এই ফোনের ব্যাটারি সেকশন নিয়ে। প্রিয়ন মার্কেট থেকে আপনারা ফোন কিনে মেইন যে প্রবলেমটা পড়েন সেটা হলো এই ব্যাটারির প্রবলেম। কারণ ফোনগুলা কিন্তু অনেক আগে রিলিজ হওয়া, 2021-এ রিলিজ হওয়া। তাই ফোনগুলো কেনার সময় একটু দেখে শুনে কিনবেন যে ব্যাটারির পারফরমেন্সটা ঠিক আছে কিনা। আর অবশ্যই কোনো ট্রাস্টেড শপ থেকে কিনবেন, যেন তারা আপনাকে আফটার সেল সার্ভিসটা অনেক ভালো প্রোভাইড করে। ব্যাটারি কোয়ালিটিটা যদি ভালো হয় তাহলে এই ফোনের 4500 এমপিআর ব্যাটারি থেকে আপনি ভালোই পারফরমেন্স পাবেন। আপনি ফোনের রেগুলার ইউজার হলে আপনি আরামসে একদিন কাটিয়ে দিতে পারবেন, আর যদি হেভি ইউজ করেন তাহলে মাঝখানে হয়তো একবার চার্জ করতে হবে। আর যদি আপনি গেমার হন তাহলে একটানা আপনাকে হয়তো 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ দিতে পারবে এই ফোনটি। আর এই ফোনে ব্যাটারিটিকে চার্জ করার জন্য আপনি স্যামসাং এর 25 ওয়াট ফাস্ট চার্জার ইউজ করতে পারবেন। আমি যেটা টেস্ট করে দেখেছি এটা ফুল চার্জ হতে 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লাগছে। অ্যাডিশনাল ফিচার হিসেবে ফোনটিতে থাকছে স্টেডিও স্পিকার, আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট এবং আরো কিছু আনুষঙ্গিক ফিচার্স, যেটা রেগুলারলি আমরা একটা ফ্ল্যাগশিপ ফোনে পেয়ে থাকি। এবার আসল কথায় আসা যাক, 2024 সালে এসে কাদেরকে এই ফোনটা রিকমেন্ড করা যায় আর কারা কিনবেন না। প্রিয়ন মার্কেটে বর্তমানে এই ফোনটা পাওয়া যাচ্ছে 23,500 টাকা থেকে 25,000 টাকায়। দেখুন, এই বাজেটে কিন্তু আপনি অফিসিয়াল অনেক ভালো ফোন পেয়ে যাবেন, কিন্তু আপনি যখন পারফরমেন্সের দিকে খেয়াল করবেন তখন কিন্তু এই বাজেটে আপনি কোনো ফোন পাবেন না যে এরকম পারফরমেন্স আপনাকে দিতে পারবে। যারা এক্সট্রিম লেভেলে গেমার না কিন্তু ক্যাজুয়াল গেমিং করেন, প্রচুর ফোন ব্রাউজ করেন, মাল্টিটাস্কিং করেন, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করেন, ফোন দিয়ে প্রফেশনাল কাজ করেন, তাদের ফাস্ট প্রসেসিং স্পিড দরকার, আর এই ফোনটা কিন্তু আপনাকে সেটা দিতে পারবে। তাদের জন্য এই ফোনটা রিকমেন্ডেবল। আমার হাতেও কিন্তু এক পিস আছে, তাই আমি এটাকে নিয়ে গবেষণা করে এটার ভালো মন্দ বিচার বিবেচনা করে সেটাই আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। আপনারা যারা সংশয়ে ছিলেন যে এই ফোনটা কেমন হবে, নেবেন কি নেবেন না, আশা করি এই ভিডিওটা দেখার পর মোটামুটি একটা ধারণা পেয়েছেন। সো আপনি স্যামসাং এর এই ফোনটা কিনবেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। এই ফোনটা সম্পর্কে আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্ট বক্সটা কিন্তু সবসময় আপনাদের জন্য খোলা আছে। যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আজ করবেন, আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের অ্যান্সার দিতে।
আর অবশ্যই আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন, যেন তারাও ডিসিশন নিতে পারে যে ফোনটা কিনবে কি কিনবে না। কারণ 2021 সালের ফোন 2024 সালে এসে কতটা রিলায়েবল হবে সেটা জানার জন্য এই ভিডিওটা। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো তদন্ত নিয়ে। আল্লাহ হাফেজ।